আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামীতে নির্বাচিত সরকারি সংস্কার করবে, অন্য কারো চিন্তার প্রয়োজন নেই মন্তব্য আমির খসরুর। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জামায়াত সেক্রেটারির। 4 মাসেও সন্ধান মেলেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার্স কারখানায় হামলায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সড়ক অবরোধ। সারা দেশে নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত। সিলেটের কানাইঘাটে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা হারিস চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় সমাহিত। এবং টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি পাখি পালন, সৃষ্টি করছে নতুন আয়ের পথ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সরকার পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্যরা। 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই। নির্বাচিত সরকার আসবে দেশে, তারা আমরা 31 দফা বাংলাদেশে প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি, বিএনপি একাও দেয়নি। জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে সময় নির্বাচন আয়োজনের ধারণা দিয়েছেন তাতে সুস্পষ্ট তারিখ উল্লেখ নেই। দুপুরে জামালপুরের ইসলামপুরে ইউনিট দায়িত্বশীল সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জামায়াতের সেক্রেটারি আরও বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগ সবসময় ধর্মাবলম্বীদের ব্যবহার করেছে। এদিকে জামালপুরে সড়ক দুর্ঘটনায় রাজু আহমেদ নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জামালপুর ময়মনসিংহ সড়কের মহেশপুর কালীবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ সদর উপজেলার নান্দিনা পুরাতনপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি জামালপুর সরকারি জাহিদা শফির মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। জামালপুর থানার ওসি জানান, মহেশপুর কালীবাড়ি বাজার এলাকায় কলেজ শিক্ষকের মোটরসাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে 250 শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবারের সদস্যরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন। নিখোঁজদের স্বজনরা জানান, গত 25 আগস্ট রাতে রূপগঞ্জের গাজী টায়ার্স কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর তাদের পরিবারের সদস্য নিখোঁজ রয়েছে। 4 মাস পেরিয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান তারা। ভালুকায় 2 মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে লাভেলো আইসক্রিম ফ্যাক্টরির শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 1 ঘণ্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ফ্যাক্টরির কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে, বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। কুমিল্লায় 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার মুক্তিযোদ্ধারা। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ পাতান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
সারা দেশে নৌযান শ্রমিকের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের 7 খুনের প্রকৃত উদ্ঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ডাকাতি বন্ধ সহ নিরাপত্তা জোরদারের দাবিতে চাঁদপুর সহ সারা দেশে লাগাতার ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিকরা। শুক্র ও শনিবারের ধর্মঘটে দেশের বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ অন্যান্য মালামাল পরিবহনের স্থবিরতা নেমে আসে। ধর্মঘট স্থগিতের পর রাতেই কাজে ফিরেছেন শ্রমিক কর্মচারীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে দুপুর 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর মরদেহ। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। বাদ আসর মরদেহ কানাইঘাট উপজেলা সড়কের বাজারে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 16তম ব্যাচের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে পুলেরহাটে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকারা দেশ সেবায় একনিষ্ঠ দায়িত্ব পালন করবে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা রিপোর্ট আর জানাচ্ছেন তামান্না জেনিফার। কঠোর অধ্যবসায় ও সাধনার মাধ্যমে সেবাদানের ব্রত নিয়ে এগিয়ে চলেছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলছে যেন শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়েও পেশাদারিত্বের সুনাম ধরে রাখতে পারে তারা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির 16তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে এমন প্রত্যয় জানান শিক্ষক শিক্ষার্থীরা। আদিন থেকে আমরা শিখেছি কিভাবে একটা পেশেন্টকে মানসিকভাবে, শারীরিকভাবে তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করতে হয়, কিভাবে আমরা পেশেন্টকে আমাদের সর্বোচ্চ দিক দিয়ে তাকে আমরা সেবা করে সুস্থ করব। বিশেষ করে তার মানসিক দিক দিয়ে একটা পেশেন্টকে ঠিক করার জন্য, পেশেন্ট সুস্থ হওয়ার জন্য আসলে মানসিক দিকটাই জরুরি। আদ্দিনের নিজস্ব হাসপাতালেই ইন্টার্ন এবং কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। বর্তমানে জুনিয়র মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 177 জন ছাত্রী অধ্যয়নরত। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তোমরা যেখানেই যাও তোমাদের শিকড়টা কিন্তু আদ্দিন নার্সিং থেকে, এটা তোমাদেরকে কোনোভাবেই ভুললে চলবে না। এবং সব জায়গায় তোমরা যেন তোমাদের মূল্যায়নটাকে সঠিকভাবে যেন তোমরা প্রয়োগ করতে পারো তোমাদের কাজের মাধ্যমে। এবং শুধুমাত্র আদ্দিন না, তোমরা দেশের গণ্ডি পেরিয়ে তোমরা বিদেশেও যেন তোমাদের সাফল্য তোমরা ধরে রাখতে পারো, সেই জন্য তোমাদের প্রয়োজন কঠোর অধ্যবসায়, সাধনা এবং অনুশীলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 19টি ব্যাচে এ পর্যন্ত 504 জন ছাত্রী ভর্তি হয়েছে। শুরু থেকে 14টি শিক্ষাবর্ষে 362 জন ছাত্রী কৃতিত্বের সাথে কোর্স সম্পন্ন করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনায় রূপসার খান জাহান আলী সেতুর টোল প্লাজায় 11.5 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। এ সময় জানানো হয় সেতুর টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এই মাদক আটক করা হয়। আটককৃত 2 জন হলেন মাদারীপুর জেলার মোহাম্মদ কাজল ও মোহাম্মদ আবুল হোসেন। তাদের রূপসা থানায় হস্তান্তর করা হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় শীতার্থ মানুষের মাঝে সপ্তাহব্যাপী শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে সপ্তাহ জুড়ে 23টি স্থানে প্রায়
৩,৫০০ কম্বল বিতরণ করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও নোয়াখালী ৫ আসনের সমন্বয়ক বজলুর করিম চৌধুরী আবেদ। উপজেলায় মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহবুবুর রহমান রিপন, যুবদলের আহ্বায়ক ফাইজুল হক ফয়সাল, তেজারত গ্রুপের এমডি শেখ মিনহাজউদ্দিন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সহ অন্যান্যরা। এর আগে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা তৃণমূল মানুষের মাঝে পৌঁছাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি পাখি পালন। এ পেশায় এগিয়ে আসছেন স্থানীয় তরুণরা। প্রতি বছরই বিদেশ থেকে এসব পাখি আমদানি করা হয়, তবে এখন দেশে এসব পাখির খামার গড়ে উঠেছে, যা সৃষ্টি করছে নতুন আয়ের পথ। টাঙ্গাইল থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের রিপোর্ট, আর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। টাঙ্গাইল শহরের কান্দিল এলাকার অনার্স ৩য় বর্ষের ছাত্র সোহান খান অনেকটা শখের বশে শুরু করেন বিদেশি পাখির উৎপাদন। ২০০৭ সালে খুব ছোটবেলাতেই তার বাবা বিদেশি পাখি কিনে দেন তাকে। তারপর থেকেই বাসায় লালন পালন শুরু করেন। আর ২০১৮ সালে এসে বিদেশি পাখির সংখ্যা অনেকটাই বেড়ে যায়। তার কাছে এখন ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা দামের পাখি রয়েছে। এর মধ্যে লাভবার্ড, ককাটেল, কুনুর, লরিকেট, মং পেরাকেট ও ভার্জিনা সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ জোড়া বিদেশি পাখি রয়েছে। ২০২৫ সালেই পুরোপুরি বাণিজ্যিকভাবে পাখি বিক্রি শুরু করবেন বলে জানালেন সোহান। সামনে বাণিজ্যিকভাবে করা, কারণ আমার একটা মোটামুটি প্ল্যাটফর্ম আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভালো রকম, ওখানে আমার প্রচুর পাখির ডিমান্ড আছে। তো আমার প্ল্যান হচ্ছে সামনে এই পাখিটাকে আরো অনেক বেশি বড় করা, আমার খামারটাকে অনেক বড় করা, যাতে বাণিজ্যিকভাবে আমি সেই মানুষের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। প্রতিদিন লোকজন আসছেন সোহানের পাখির খামার দেখতে। এদের অনেকেই পাখির খামার গড়ে তোলার স্বপ্নও দেখছেন। সোহানের পাখির খামারে এসে আমার খুব ভালো লাগছে, আমি খুব উদ্বুদ্ধ হচ্ছি। আমি পাখি দেখতে আসছি, এটা আমার পাখি। সোহানের সাথে হেল্প নিয়ে তো আস্তে আস্তে দেখি শুরু করতে পারি, যদি ভালো হয়। বাণিজ্যিকভাবে করলে বাংলাদেশে অনেক চাহিদা আছে। পরিবেশবিদরা বলছেন সরকারি সহযোগিতা পেলে বিদেশি পাখি পালন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার পাশাপাশি অনেকেই অর্থনৈতিকভাবে লাভবান হবে। পাখির খামার করে ইদানিংকালে আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণরা, উদীয়মান উদ্যোক্তারা সফলতা অর্জন করছে। তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে তারা পাখির খামার করে সফলতা অর্জন করতে পারবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বিদেশি পাখি পালনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা ও গাইডলাইন থাকলে খামার গড়ে তুলে লাভবান হবেন খামারিরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্মৃতিচারণ, আলোচনা সভা ও আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হলো সদ্যপ্রয়াত আবৃত্তি শিল্পী ও সংগঠক রফিকুদ্দৌলা রাব্বিকে। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এই নাগরিক জনসভায় আলোচকরা বলেন, অসাধারণ সাংগঠনিক দক্ষতায় তিনি অসংখ্য কর্মী সৃষ্টি করেছিলেন। পাশাপাশি কবিতা আবৃত্তিতেও তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। এতে সভাপতিত্ব করেন ডাক্তার মইনুল হক। বক্তব্য রাখেন কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক তৌহিদ আহমেদ, অধ্যাপক শরীফুল ইসলাম খান। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, মনোয়ার লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে খেলার খবর। নওগাঁয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধামরাই উপজেলাকে ১-০ গোলে হারিয়ে নওগাঁ সদর বিজয়ী হয়েছে। জেলা বদলগাছী উপজেলার মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের ট্রফি তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। এ সময় টুর্নামেন্টে আয়োজক কমিটির আহ্বায়ক ও বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলায় মোট ৮টি দল অংশ নেয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনাতে প্রত্যয় ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাওয়া ফুটবল একাদশ ফুলবাড়িয়া ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিজয়ী দলকে ১ লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে ৫০,০০০ টাকা তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদপ্তর সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।